আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 2 একটা জব প্র্যাকটিস করব। তো এই জবটা হচ্ছে জব 3 আর কি, সাধারণত 3 নম্বর কাজে থাকে। তো এইটা করতে হবে। দেখেন লেখা আছে প্রিপেয়ার এ স্যালারি শিট ইউজিং স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনাকে একটা স্যালারি শিট তৈরি করতে হবে একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ব্যবহার করে। এটার জন্য আপনার নির্ধারিত টাইম থাকবে 60 মিনিট। 60 মিনিটের ভিতরে আপনাকে এই কাজটা করতে হবে। তো আমরা যতদূর জানি একটা জব করতে হলে আমাদের 3টা পেজ আর কি একটা জবের সঙ্গে থাকে। যেমন প্রথমে থাকে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ। এই পেজটা প্রথমে ভালো করে পড়তে হবে। তার প্রধান কারণ হচ্ছে আপনাকে এই কাজটা করতে গিয়ে কোন কোন স্টেপগুলো ভালোভাবে কভার করতে হবে সেইটা এই ওয়ার্কিং প্রসিডিউরে লেখা থাকে। যেমন দেখেন 1 নম্বরে বলছে ওয়্যার দ্য রিকোয়ার্ড পার্সোনাল পিপি, অর্থাৎ এই কাজ করতে যে আপনার যে ধরনের পিপি লাগবে সেগুলো আপনাকে করতে হবে। তারপরে ওয়াশ যা আছে সেগুলো মানতে হবে। তারপরে আপনার কম্পিউটার ডিভাইস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট সব কিছু ঠিকঠাক কাজ করতেছি না এটাও চেক করতে হবে। কম্পিউটার অন করতে হবে। সফটওয়্যারগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটাও চেক করতে হবে। তারপরে আপনার একটা স্পেসিফিকেশন শিট থাকবে সেটাও সুন্দর মতো পড়তে হবে। তারপরে কালেক্ট রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়াল ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে এই কাজটা করতে গিয়ে যে যে রিসোর্স বা ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু আপনাকে কালেক্ট করতে হবে আপনার যে অ্যাসেসর থাকে তার কাছ থেকে। চেক নেসেসারি সফটওয়্যার অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই কাজটা করতে দিলে আপনার একটা যে সফটওয়্যার দ্বারা এই কাজটা শেষ করবে ওই সফটওয়্যারগুলো আপনাকে চেক করে নিতে হবে যাতে কাজ করার অবস্থায় আপনি কোনো অসুবিধা না হয়। এবার দেখেন ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার ইন এ প্লেস অ্যান্ড নেম ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার 4 ডিজিট, অর্থাৎ আপনাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে সেটা আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় ইন এ প্লেস, এবং কি করতে হবে সেই ফোল্ডারটার নাম দিতে হবে ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নম্বরের 4টা ডিজিট। তো আমি যদি মনে করি একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে, তাহলে কিভাবে তৈরি করবেন? আমি আমার কম্পিউটারে ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে মাউসের ডান পাশে ক্লিক করলাম, নিউতে ধরলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। আমার ফোল্ডার তৈরি করার শর্ত কী ছিল? ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমার এই ফোল্ডারে এখন আমি নাম দিব আমার নাম তেমন, আর একটা আন্ডারস্কোর দিয়ে রেজিস্ট্রেশন নম্বরের 4 ডিজিট। তাহলে আমার ফোল্ডার তৈরি করলাম, নাম, রেজিস্ট্রেশন নম্বরের 4 ডিজিট। আমার 9 নম্বর পয়েন্ট শেষ। এখন আমি বলছি ক্রিয়েট এ নিউ ফাইল নেম জব 3 আন্ডারস্কোর স্যালারি ফর প্রিপারিং দ্য ডকুমেন্ট অ্যান্ড সেভ ইট ইন দ্য ক্রিয়েটেড ফোল্ডার। তাহলে এখানে বলতেছে আমি মাত্র যে ফোল্ডারটা তৈরি করলাম এই ফোল্ডারটা ওপেন করতে হবে, এর ভিতরে একটা শিট ফাইল তৈরি করতে হবে যে ফাইল দিয়ে আমি আমার কাজটা করতে পারবো। তো আমার ফাইলটা করতে আমার এক্সেল শিট লাগবে, আমি একটা এক্সেল ফাইল তৈরি করলাম। এখন দেখেন বলছে আপনি যে এক্সেল ফাইলটা তৈরি করছেন এই ফাইলটার নাম দিতে হবে কি জব 3 আন্ডারস্কোর স্যালারি। তাহলে আমি এখন কি করব, আমার এই ফাইলটার নাম দিলাম জব 3 আন্ডারস্কোর স্যালারি। তাহলে এখন আমার 10 নম্বর পয়েন্ট শেষ। এখন আছেন 11 নম্বর পেজ। এখানে বলছে সেট পেজ সাইজ ওরিয়েন্টেশন অ্যান্ড মার্জিন অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন শিট, অর্থাৎ আপনার স্পেসিফিকেশন শিট অনুযায়ী মার্জিন দিতে হবে, পেজ সাইজ দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে। তারপর বলছে কি প্রিপেয়ার স্প্রেডশিট অ্যাজ পার স্যাম্পল রিকোয়ারমেন্ট ইনস্ট্রাকশন স্টেট ইন দ্য স্পেসিফিকেশন শিট, অর্থাৎ আপনাকে স্প্রেডশিটটা তৈরি করতে হবে আপনি স্যাম্পল অনুযায়ী তৈরি করবেন, যেটা আপনার স্পেসিফিকেশন শিটে যেভাবে বলছে ওভাবে। সেট পেপার সাইজ ওরিয়েন্টেশন অ্যান্ড মার্জিন অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন শিট। এখানে আবার একই কথা বলছে যে পেপার সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিনটা স্পেসিফিকেশন শিট অনুযায়ী শেষ করতে হবে। প্রিপেয়ার দ্য স্প্রেডশিট ইন্টারফেস ফর ওয়ার্ক, এক্সাম্পল
মেক শিওর দ্য রুলার অ্যান্ড ফর্মুলা বার আর ডিসপ্লে। অর্থাৎ আপনি যখন এই স্প্রেডশিটটা তৈরি করবেন তখন আপনাকে দুইটা জিনিস কনফার্ম করতে হবে, একটা হচ্ছে রুলার এরিয়া আর ফর্মুলা বার ডিসপ্লেতে আছে কি। তো এখন আমি আমার এক্সেলটা ওপেন করে দেখি, আমার ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে যেটা বলছি যে রুলার আর ফর্মুলা বার, তো আমার এই যে অংশটা দেখতে পাচ্ছেন এইটারে বলে ফর্মুলা বার, এটা আমার ডিসপ্লেতে আছে। আর ভিউতে যে আমার এই যে রুলারে টিক দেওয়া আছে, তার মানে রুলারও আমার ডিসপ্লেতে আছে। তো আমার এটাও কনফার্ম যে এটা ঠিক আছে। এরপর 15 নম্বর বলছে ইনসার্ট কন্টেন্ট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন মেনশন ইন দ্য স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। অর্থাৎ আপনার এই জবে আরও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্পেসিফিকেশন শিট আর একটা হচ্ছে স্যাম্পল জব। এই দুইটার সাথে মিলায়ে আপনার কাজটা করতে হবে, যে যে কন্টেন্ট দরকার সেগুলো আপনাকে নিতে হবে। তাহলে যে এনশিওর সেলফ ফরম্যাটিং অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন মেনশন ইন দ্য স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। অর্থাৎ আপনাকে সেলফ ফরম্যাটিং করতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশন, অর্থাৎ স্পেসিফিকেশন শিটে যে ইনস্ট্রাকশন আছে ওটা মানতে হবে, এবং স্যাম্পল জবে যে জবটা আছে ওইটার মতো আবার দেখতেও হইতে হবে। আবার 17 নম্বর হচ্ছে ইউজ ফর্মুলা অ্যান্ড ফাংশন অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি যে জবটা করতেছেন এই জবে ফর্মুলা এবং ফাংশন যেটাই ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই জব রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। চেক দ্য প্রিন্ট প্রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট। আপনাকে জবটা শেষ করার পরে প্রিন্ট প্রিভিউ করে দেখতে হবে এবং কোথাও অ্যাডজাস্ট করার দরকার যদি হয় সেটা আপনি করতে পারবেন। সেভ দ্য ডাটা শিট ইন বোথ। আপনার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন ফাইলটাকে সেভ করবেন বোথ, অর্থাৎ দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে ডিফল্ট অর্থাৎ এক্সেলের যে ডিফল্ট এক্সটেনশন থাকে ওই এক্সটেনশনে, আর একটা হচ্ছে পিডিএফ ফাইল ফরম্যাট, অর্থাৎ পিডিএফ আকারে ফাইলটা সেভ করতে হবে। এবার হচ্ছে প্রিন্ট দ্য ডাটা শিট ইউজিং দ্য প্রিন্ট অন বোথ সাইড অপশন ফ্রম দ্য সেটিং। আপনাকে ফাইলটা প্রিন্ট করতে হবে বোথ সাইড, অর্থাৎ একটা পেজের এপিট ওপিট দুই সাইডে এই কমান্ড ব্যবহার করে প্রিন্টার সেটিং থেকে। তারপরে বলছে সাবমিট অথবা ট্রান্সফার দ্য ফাইনাল ফাইল টু দ্য কম্পিটেন্সি অ্যাসেসর ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া। অর্থাৎ ফাইনালি আপনার কাজটা ট্রান্সফার করতে হবে অথবা সাবমিট করতে হবে আপনার অ্যাসেসরকে, যেটা আপনি শেষ করছেন। তারপরে বলছে ক্লিন টুল ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল আমাদের ওয়ার্কিং প্রসিডিউর, এই স্টেপটা শেষ। তো আমি আগেই বলছিলাম আমাদের একটা জবের জন্য টোটাল 3টা পেজ থাকবে। একটা পেজে লেখা থাকবে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ, আর একটা পেজে লেখা থাকবে স্পেসিফিকেশন শিট, আর একটা পেজ থাকবে স্যাম্পল অর্থাৎ আপনার কাজটার নমুনা। তো আমরা ওয়ার্কিং প্রসিডিউর কীভাবে মানতে হবে পড়তে হবে এটা আপনাদের বুঝাইলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে স্পেসিফিকেশন শিটটা ফলো করা। দেখেন আমার এখানে লেখা আছে স্পেসিফিকেশন শিট ফর কম্পিউটার অপারেশন লেভেল 2। এখানে কি বলছে প্রিপেয়ার এ স্যালারি শিট ইউজিং স্পেসিফিকেশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনাকে স্পেসিফিকেশন শিট ব্যবহার অনুযায়ী পড়ে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা করতে হবে। এখানে বলেছে কন্ডিশন ফর দ্য জব, অর্থাৎ এই কাজটা করার জন্য কোন কোন কন্ডিশনগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন পেজ সেটআপ, পেজ সেটআপে কি থাকবে, ওরিয়েন্টেশন থাকবে, পোর্ট টাইপ, মার্জিন থাকবে নরমাল। তাহলে এখন আমি চলে যাই সরাসরি আমার কাজে। তো আমার কাজটা আমি ডেস্কটপে সেভ করছিলাম, এখানে আমার নাম আর ফোল্ডার দিয়ে। তো আমি ফাইলটা ওপেন করলাম, ফাইলটা ওপেন করার পরে আমাকে কি বলছে, আমাকে বলছে দেখেন পেজ সেটআপ, ওরিয়েন্টেশন,
পোর্ট্রেট মার্জিন নরমাল। তাহলে আমি এখন কি করব, পেজ লেআউটে যাব, এইখানে পেজ সেটআপ ক্যাটাগরি থেকে ওরিয়েন্টেশন করে দিলাম পোর্ট্রেট, মার্জিন করে দিলাম নরমাল। তাহলে আমার একটা কাজ শেষ। আপনারা যেটা করবেন সবসময় পেন্সিল সাথে রাখবেন, যে পয়েন্টটা শেষ হয়ে যাবে ওই পয়েন্টের সাথে সাথে টিক দিবেন, তাহলে কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখেন কি বলছে, হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ আপনার পেজে হেডার অ্যান্ড ফুটার থাকবে। তাহলে আমাকে কি বলছে, হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার কি হবে, হেডারে পেজ নাম্বার থাকবে এবং ফুটারে কারেন্ট ডেট থাকবে। হেডার দেওয়ার জন্য আমাকে পেজ সেটআপে যাইতে হবে। পেজ লেআউটে গেলাম, এখান থেকে যে পেজ সেটআপের এই কর্নারে যে অ্যারোটা আছে, এই কর্নারের অ্যারোতে ক্লিক করলাম, করার পরে এই পেজ সেটআপ ডায়ালগ বক্স আসবে। এখানে দেখবেন পেজ, মার্জিন, হেডার, ফুটার, শিট এরকম থাকবে। তো আমরা হেডার ফুটারে ক্লিক করব, করার পরে দুইটা জিনিস, একটা হচ্ছে হেডার, দেখেন এখানে লেখা আছে হেডার, আর এখানে লেখা আছে ফুটার। তাহলে আমরা হেডারে ক্লিক করব, করে এখান থেকে চাইলে আপনি পেজ নম্বর দেখাইতে পারেন, যেমন এখানে পেজ নম্বর দিয়ে দিলাম 1 এরকম দিতে পারেন, অথবা কাস্টম হেডারে ক্লিক করবেন। যখন কাস্টম হেডারে ক্লিক করবেন নতুন একটা হেডার পপ আপ চলে আসবে। এখানে দেখেন তিনটা ফাঁকা বক্স আছে, একটা আছে লেফট সেকশন, একটা সেন্টার সেকশন, একটা রাইট সেকশন। তো আপনি হেডারটা আপনি যে পজিশনে দেখাইতে চাচ্ছেন এখান থেকে ঠিক সেই পজিশনটা সিলেক্ট করবেন। তো আমি চাই আমার হেডারের পেজ নাম্বারটা পেজের মাঝখানে থাকুক, যেন আমি সেন্টার সেকশনের মধ্যে মাউস দিয়ে ক্লিক করব। এইখানে দেখেন উপরে কতগুলো আইকন আছে, যেমন ফরম্যাট টেক্সট, তারপর ইনসার্ট পেজ নাম্বার, ইনসার্ট পেজ নাম্বার অফ কারেন্ট, ইনসার্ট নাম্বার অফ পেজ, ইনসার্ট ডেট, টাইম, তারপরে ফাইল পাথ, অর্থাৎ এগুলো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। তো আমরা যেটা করব, আমাদের বলছিল হেডারে থাকবে পেজ নাম্বার, তাহলে এখানে মাউস ধরে ধরে দেখতে হবে কোনটাতে লেখা আছে পেজ নাম্বার। তাহলে আমি এখান থেকে ক্লিক করব, মনে করেন এটা দিলাম ইনসার্ট নাম্বার অফ পেজ অথবা ইনসার্ট পেজ নাম্বার। দেন টাইটেল ফন্ট এরিয়াল সাইজ 20, তারপর দেখেন ফন্ট সাইজ বলছে 16, আদার টেক্সট বলছে ক্যালিবেরি। তো এগুলো করার আগে আমরা যেটা করব, আমাদের ডেমো জবটা আগে টাইপ করে ফেলব। এখানে আরেকটা বলছিলাম যে আপনার স্যাম্পল থাকবে ডেমোর মতো করে, এইটা হচ্ছে আমাদের সেই স্যাম্পল, এই হচ্ছে স্যাম্পলটা এখানে বানানো আছে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই উপরের এটা লিখতে হবে। আমি আগে ফরম্যাটটা রেডি করে নিই। তাহলে মনে করেন আমি প্রথম ঘরে লিখলাম আমার হেডিং, তারপরে আমাকে বলছে এটা লিখতে হবে, পরের ঘরে আমি ছেলে লিখলাম আমার ডেট, তারপরে বলছে ওয়েবসাইট লিখতে হবে, পরের ছেলে আমি লিখলাম ওয়েবসাইট, এরপরে লিখতে বলছে আমার স্যালারি শিট, তাহলে স্যালারি শিটটা পরের সেলে লিখলাম আমি স্যালারি শিট, তারপরে আমাকে বলছে সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, এগুলো একটা করে এখান থেকে কপি করবো, আপনারা টাইপ করে লিখে দেবেন। এখানে লিখলাম সিরিয়াল, তারপরে আমাকে বলছে কি, তারপরে আমাকে বলছে নেম, এখান থেকে আমি নেম লিখলাম। এখন দেখেন আমি আমার এই শিটে যে ডাটাগুলো আছে তার হেডিং লিখলাম। এখন নিচেরগুলো লিখবো সিরিয়াল 01, 02, 03, 04 এভাবে 10 পর্যন্ত। সাধারণত আমার এখানে সিরিয়াল লিখলাম 01, 02। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি এক্সেলে যখন 01 লিখতেছি, এই যে 01 লিখলাম, এখন দেখেন আমি যে ইন্টার দিচ্ছি 0 হারাই যাচ্ছে। সবসময় মনে রাখবেন, এক্সেলে নেগেটিভ ভ্যালু শো করাতে হলে আগে আমাকে ওই ফরম্যাটটা টেক্সট করে নিতে হবে। আমি মনে করেন এখানে 1 আর 2 ঘর সিলেক্ট করে এখান থেকে এই যে নাম্বার ক্যাটাগরি থেকে জেনারেলের পরিবর্তে টেক্সট করে নিলাম। এখন এখানে আমি 01 লিখলাম, 02 লিখলাম। এখন এটা ধরে যদি আমি টান দিই, স্বাভাবিকভাবে আমার 10টা সেল আছে, 10টা নিয়ে নিলাম। এখন দেখেন এর পাশে একটা সবুজ সাইন দেখাচ্ছে, তো আপনি চাইলে এটা ইগনোর করতে পারেন। কিভাবে, এই লেখাটা সিলেক্ট করবেন, পাশে দেখবেন একটা সাইন আসবে, এই অ্যারোতে ক্লিক করে আপনি এটাকে ইগনোর ইরোর দিলে ওটা হারা যাবে। এবার নেম কি বলছে,
সজীব, শাকিল, এগুলো বলছে। আমি নেমগুলো কপি করি, সজীব, শাকিল, তারপরে এটা। এবার বেসিকগুলো বসায় দিবেন যেভাবে আছে এভাবে আপনারা সব বসান। এখন দেখেন আমার এই শিটে যা যা বলছে সব আমি মোটামুটি টাইপ করে ফেলছি। এখন ফরম্যাটটা হুবাহু দেখতে এর মতো হইতে হবে। আমাকে আগেই বলছিল এই যে স্টেপে কি বলছিল, অথবা এখানেই দেখেন লেখা আছে সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আপনার এখানে যেমন আছে, যেমন দেখেন এখানে এই লেখাটা বড় আছে, এখানে কোনো বর্ডার নাই, এখানে পিছনে শেডিং কালার আছে, এখানে এসএল নাম্বার 2 লাইনে আছে, বেসিক স্যালারি 2 লাইনে আছে। তো আমরা এটা আর কি বেসিক সেটিংটা করব। তো আমার এখানে এসএল নাম্বার আছে দুইটা লাইন। এসএল নাম্বার দেখেন, এসএল এর পরে একটা স্পেস আছে, এসএল নাম্বার এখানে 2 লাইনে আছে। 2 লাইনে করতে গেলে সহজ বুদ্ধি হচ্ছে কি, আপনি যে লেখাটা একটা লাইনের নিচে নামাতে চান ওই লেখাটার আগে কার্সার নেবেন। কার্সার কীভাবে নেবেন, মাউস দিয়ে ডাবল ক্লিক করে নেবেন। নেওয়ার পরে কিবোর্ডের অল্টার কি চেপে ধরে রেখে ইন্টার কি চাপ দিবেন, দেখবেন ওই লেখাটা ডিভাইডেড হয়ে নিচের লাইনে চলে যাবে। এখন দেখেন আরেকবার দেখাই, যেমন বেসিক স্যালারি, আমি চাই স্যালারিটারে নিচে নিয়ে যেতে। তাহলে কি করব, স্যালারির আগে মাউসের ডাবল ক্লিক করব, যখন এই যে কার্সার লাফাচ্ছে কিবোর্ডের অল্টার চেপে ধরতেছি, ইন্টার চাপ দিচ্ছি, 2 লাইন হয়ে গেল। এখন টোটাল স্যালারিও সেম, আমি এই স্যালারি অল্টার চেপে ধরে ইন্টার চাপ দিলাম। নেট স্যালারিও সেম, অল্টার চেপে ইন্টার দিলাম। টোটাল ডিডাকশনও সেম, অল্টার চেপে ইন্টার দিলাম। এখন দেখেন আমার লাইনগুলো 2 লাইন হয়ে গেছে। এখন আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে, আমার জব শিটে যদি খেয়াল করি অ্যালাইনমেন্টগুলো সব সেন্টারে আছে এবং যতটুকু জায়গা লাগছে ঘর ঠিক ততটুকু বড়। এটার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ঘরটা সিলেক্ট করবে, করে এই এ আর বি এর মাঝখানে দেখেন একটা দাগ আছে, যখন আমি কার্সারটা ধরতেছি এইরকম কার্সার আসবে, তখন এটা ধরে চাপ দিবেন, আস্তে করে ছোট হয়ে যাবে। তারপরে দেখেন আমার এই ঘরটা যদি ছোট করার দরকার হয় এই চাপ দিয়ে ছোট করলাম। বেসিক যদি ছোট করার দরকার হয় এই ছোট করে দিলাম। হাউজেন, মেডিকেল, সিটি অ্যালাউন্স সবগুলো যদি ছোট করার দরকার হয় আপনি কী করবেন, একসঙ্গে সব এরকম সিলেক্ট করে যে কোনো দুইটা কলামের মাঝখানের এই দাগ বরাবর ডাবল ক্লিক করবেন, ও অটো ফিট হয়ে যাবে ঘরের সাথে। এখন এখানে আরেকটা কি জিনিস ছিল, বর্ডার দেওয়া ছিল। তাহলে আমি কি করব, পুরো টেবিলগুলো সিলেক্ট করব, তারপরে এখান থেকে হোম মেনু থেকে এই যে বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিয়ে দেবো। এখন দেখেন আমার এটা পুরোটা একটা বর্ডারে চলে আসছে। আমার টোটাল ডিডাকশনের ঘরটা আরেকটু বড় করতে হবে, করলাম। এখন অ্যালাইনমেন্টটা সেন্টার কতটুকু, শুধুমাত্র হেডিংয়ের অ্যালাইনমেন্ট। তাহলে আমি হেডিংটা সিলেক্ট করলাম, এইখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, মিডিল, তাহলে সবগুলো সেন্টার হয়ে গেল, মিডিল হয়ে গেল। এখন দেখেন আর কি আছে, উপরে স্যালারি শিটটা এক লাইনে আছে, পিছনে শ্যাডো কালার আছে। তাহলে আমি এখন কি করব, এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই একটা লাইন হবে, তো এটাতে বলে মার্জ সেল। তাহলে আমি কি করব, দেখেন ম্যাক্সিমাম থেকে শুরু করে শুরু পর্যন্ত পুরো সেলটা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখন স্যালারি শিটের পিছনে শেডিং কালার আছে, আপনি কি করবেন, ফন্টের এইখান থেকে কালার দিয়ে। এরপর কি আছে, উপরের লাইনটাও দেখেন এক লাইনে আসে, এভাবে সিলেক্ট করবেন মার্জ অ্যান্ড সেন্টার, এভাবে প্রত্যেকটা সিলেক্ট করবেন মার্জ অ্যান্ড সেন্টার, এভাবে প্রত্যেকটা সিলেক্ট করবেন মার্জ অ্যান্ড সেন্টার। ফাইল সেভ দিবেন বারবার, কন্ট্রোল এস। মোটামুটি আমার ফরম্যাটিং রেডি হয়ে গেছে কিছুটা। এখন আর কি আছে, এখন দেখেন মোটামুটি ফরম্যাটিং রেডি। নিচে আমার একটা লেখা আছে সিগনেচার অফ এইচআর ম্যানেজার। তো আমি এখানে পেজ একটু গ্যাপ দিয়ে এখানে লিখলাম সিগনেচার অফ এইচআর ম্যানেজার, আর এখানে লিখলাম সিগনেচার অফ অ্যাকাউন্টস অফিসার। তাহলে এই বরাবর এখানে লিখে দিলাম সিগনেচার অফ অ্যাকাউন্ট অফিসার। এখন এর উপরে দেখেন একটা দাগ আছে, উপরে একটা দাগ আছে। আমি চাইলে দাগটা দিতে পারি, কিভাবে দিতে পারি, ইনসার্টে যাব, শেপে যাব, এখান থেকে একটা লাইন নিব, নিয়ে এই সিগনেচার অফ, এই যে লাইন নিলাম, এই বড় করে দিলাম। এখন লাইন নেওয়ার পরে ফরম্যাট থেকে আউটলাইনটা একটু মোটা করে দিলাম, এই দেখুন একটু মোটা করে দিলাম, আউটলাইনের কালারটা দিয়ে দেবো,
কালো। এখন এই লাইনটা আপনি কিবোর্ডের অ্যারো কি দিয়ে পজিশন মতো প্রেস করবেন। এটাকে কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে ধরে নিয়ে এই পাশে রেখে দিলাম, তাহলে এটা বড় করে দিতে পারবো। এই লাইন নিলাম, সেভ দিলাম, তাহলে মোটামুটি বেসিক ইনস্ট্রাকশন শেষ। এখন আসেন আমার স্পেসিফিকেশন অনুযায়ী সব ফরম্যাটিং ঠিক করা। যেখানে হচ্ছে পেজ সেট আপ, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, মার্জিন নর্মাল। তাহলে আমি এখন কি করব, পেজ সেট আপে লেআউটে গেলাম, পেজ সেট আপ, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, মার্জিন নর্মাল দিলাম। এরপর কি বলছে হেডার ফুটার, পেজ হেডার, পেজ নাম্বার দিতে হবে। আমি এখানে এক্সেলে গেলাম, যে কি করলাম, এখান থেকে পেজ সেট আপের ডায়লগ বক্স ওপেন করলাম, হেডার ফুটারে গেলাম, কাস্টম হেডারে গেলাম, মাঝখানে যে দিলাম ইনসার্ট নাম্বার অফ পেজ যেটা আছে এটা দিলাম, ওকে দিলাম, হয়ে গেল। আবার পেজ সেট আপে গেলাম, হেডার ফুটারে গেলাম, কাস্টম ফুটারে গেলাম, আমি সাইডে যাচ্ছি, সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্ট ডেটে ক্লিক করলাম, ওকে দিলাম, ওকে দিলাম, হয়ে গেল। এখন হয়েছে কিনা বুঝবো কিবারে, আমি পেজ লেআউট ভিউতে যে দেখবো, দেখেন 1 লেখা আছে আর নিচে এই যে ডেট লেখা আছে। এরপর আমি আবার নর্মাল ভিউতে চলে গেলাম, ফাইলটা সেভ দিলাম। এখন আসেন পরেরটা হেডার। এবার টাইটেল ফন্ট, টাইটেল ফন্ট এরিয়াল সাইজ 20 পয়েন্ট, টাইটেল ফন্ট কে টিআরডিপি। তাহলে এখানে আমার টিআরডিপি কে, এই যে টিআরডিপি সিলেক্ট করলাম, হোম থেকে ফন্ট নাম এরিয়াল করলাম, সাইজ 20 দিতে বলছে, 20 করে দিলাম, শেষ। এরপরেরটা কি আছে, টাইটেল ফন্ট সাইজ 16, স্যালারি শিট। তাহলে স্যালারি শিট লেখা যেটা আছে এটার নাম হবে 16। নাম তো আমার এরিয়াল, সবার জন্য এরিয়াল করে নিলাম, এটা গেলাম, নাম এরিয়াল করে দিলাম, সাইজ এখান থেকে আমি 16 করে দিলাম। এরপর কি বলছে দেখেন, আদার টেক্সট ফন্ট ক্যালিবেরি সাইজ 13। এর বাইরে যা আছে আদার টেক্সট বলে এগুলাকে। তাহলে এই দুটো সিলেক্ট করলাম, ক্যালিবেরি ক্যালিবেরি করে দিলাম। এখান থেকে ফন্ট সাইজ কত দিতে বলছে, 13। তাহলে এখান থেকে আমি 13 করে দিলাম। মোটামুটি এটা শেষ। আমার এইগুলো আদার টেক্সটের ভিতরে পড়ে, তো এখান থেকে আমি ফন্ট নাম ক্যালিবেরি আছে, শুধু সাইজটা 13 করে দিলাম। এখন কি করতে হবে দেখেন, ঘরগুলো সব ছোট হয়ে গেছে, কারণ একটু বড় করার দরকার। তাহলে আপনি জাস্ট এই রোতে সিলেক্ট করে পাশের ঘরে ডাবল ক্লিক করবেন, অথবা টেনে একটু বড় করে দেবেন। এটাও আপনি টেনে একটু বড় করে দেবেন, এটাও একটু টেনে বড় করে দেবেন, ব্যাস, সেভ আছে। এখন দেখেন আপনার জিনিসটা এক পেজের ভিতরে আছে কিনা এটা চেক। তাহলে দেখেন আমার এখানে কি বলছে, আদার টেক্সট 13। তাহলে সহজ কথায় মনে রাখবেন, আমার এটা হচ্ছে টাইটেল, টাইটেল সাইজ দিতে বলছিল 20, ফন্টের নাম এরিয়াল, আদার টেক্সট আমাকে আরেকটা বলছিল টাইটেল স্যালারি শিট, সেটার নাম এরিয়াল ক্যালিবেরি, যেটা দিন সমস্যা নাই, যেহেতু বলে নাই। তো আমি মনে করেন ক্যালিবেরি দিলাম, CLIBRI ক্যালিবেরি দিলাম। সাইজ বলছিল 16, 16 দিছি। এর বাইরে যত লেখা আছে সবগুলোকে আমরা আদার টেক্সট হিসেবে ধরছি, সেটা বলছিল 13 ক্যালিবেরি। এই দুইটা লাইন আদার টেক্সট 13 ক্যালিবেরি, এই লাইনগুলো এই লেখাগুলো সব আদার টেক্সট 13 ক্যালিবেরি, এই নিচেরগুলোও সব আদার টেক্সট ক্যালিবেরি 13 করে দিলাম। এখন দেখেন এই লাইনটা চাইলে আপনি একটু বড় করে দিতে পারেন, কোনো সমস্যা, শিফট চেপে দিলেও বড় করবেন, তাহলে সোজা হবে। এখন এটার চাইলে বড় করে দিতে পারেন, কোনো সমস্যা। এরপরে সেভ দিবেন। এখন আমাদের মেইন যে কাজ ছিল সেটাতে ফেরত আসি। এখন দেখেন সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল আমরা করে ফেলছি। এখন প্রথম শর্ত আমাকে কি বলছিল, হাউস রেন্ট 40% অফ বেসিক, তারপর মেডিকেল অ্যালাউন্স ফিক্সড, সিটি অ্যালাউন্স বেসিকের 20%। তো আমরা যেটা করব, আমরা আগে বের করব হাউস রেন্ট। তাহলে দেখেন হাউস রেন্টে কি বলছে, এই স্যার মানে হাউস রেন্ট, হাউস রেন্টের শর্ত দিচ্ছে 40% অফ বেসিক ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টাকা 8,000। তাহলে আমার এখানে যেটা বলছে, আমার এই যে বেসিকগুলো দেওয়া আছে, এই বেসিকের উপর বেস করে আমাকে হাউস রেন্ট বের করতে হবে। তাহলে কত হাউস রেন্ট হবে, যখন বেসিক আপনার 8,000-এর গ্রেটার দেন অর্থাৎ বেশি অথবা সমান হবে, তখন বেসিকের সাথে 40% গুণ করে যেটা হবে ওইটাই হবে আমার হাউস রেন্ট।
তাহলে এখানে দেখেন জাস্ট এই লাইনটাকে যদি আপনি ইকুয়েশনে কনভার্ট করতে পারেন, ফর্মুলায় কনভার্ট করতে পারেন, তাহলে আপনার কাছে কোনো ব্যাপার না, সহজ। তাহলে আমরা যেটা লিখব যে বেসিকের ঘর যদি বড় হয় অথবা সমান হয় ৮,০০০ থেকে, তাহলে বেসিক হবে ৮,০০০-এর উপর 40%। তাহলে প্রথম কন্ডিশনে আমি চলে গেলাম হাউস রেন্টের ঘরে, এক্সেলে সবসময় সমান আগে দিতে হয়, সমান দিলাম। বেসিক এখানে কে, সি কলামে 7 নম্বর রো, তাহলে C7 যদি বড় হয় বা সমান হয় কত, ৮,০০০। এটা হচ্ছে প্রশ্ন করলাম, এখন উত্তর কি দিবে, তাহলে ফলাফল হবে C7 বেসিকের সাথে গুণ হবা 40%। এটা হচ্ছে আমার একটা কন্ডিশন ছিল। দেখেন এরপরে দেখেন শুরু হয়েছে। এরপরে কি বলছে, আরেকটা কন্ডিশন ছিল আমার কি, বেসিক যদি লেস দেন ৮,০০০ টাকা হয়, অর্থাৎ কারোর বেসিক যদি ৮,০০০ টাকার নিচে হয়, তাহলে তার বেসিকের সাথে 50% গুণ হবে। তাহলে এখানে আমি বাকিটা কমা দিয়ে লিখে দিতে পারি, কমা C7 যদি ছোট হয় ৮,০০০, কমা সে কি হবে, বেসিকের সাথে গুণ হবে 50%। এখন দেখেন আমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি একের অধিক শর্ত যোগ করতে যাব, তখন অবশ্যই আমাকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। এই জন্য আমরা কি করবো, প্রতিটা মানে প্রতিটা স্ট্রাকচারের আগে ইফ দিয়ে দেবো। যেমন এখানে সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে C7 যদি বড় হয় বা সমান হয় কত থেকে, C7 যদি বড় হয় বা সমান হয় ৮,০০০ থেকে, তাহলে কি হবে, তাহলে কমা C7 গুণ 40%। এরপর কমা শেষ, একটা শর্ত শেষ, পরের শর্ত দেওয়ার আগে আবার ইফ দিয়ে দিবেন। এই প্রথম ইফের পরের ইফগুলোরে বলে নেস্টেড ইফ। এবারে C7 যদি ছোট হয় ৮,০০০ থেকে, কমা C7 গুণ 50%। এরপরে কি করবেন, যতগুলো ইফ দেবেন ততগুলো ব্র্যাকেট ক্লোজ দেবেন, ইন্টার দেবেন, ফর্মুলা হয়ে যাবে। এখন দেখেন যেটা করবে, একটা ফর্মুলা হয়ে গেলে এখানে এই যে এই প্লাস সাইন আসলে চেপে ধরে ড্রাগ করে নিচে টান দেবেন, সবগুলো হিসাব অনুযায়ী ফর্মুলা বের হয়ে যাবে। তাহলে আমার হাউস রেন্ট শেষ। এবার আসেন মেডিকেল। মেডিকেলে আমাকে কি বলছিল, ফিক্সড টাকা 500, তাহলে সবার জন্য 500 টাকা, তাহলে সমান সমান 500, ইন্টার দেবেন, সবার জন্য 500। এখন এটাতে জাস্ট ধরে টান দেবেন, দিলে কি হবে, সবার যেটা আছে ওটা সেম হয়ে যাবে। এবারে কি বলছিল, সিএ সিটি অ্যালাউন্স 20% অফ বেসিক, তাহলে কি করতে হবে, সিটি অ্যালাউন্স সমান সমান বেসিক গুণ 20%, ইন্টার দেবেন, বের হয়ে যাবে। এখানে জাস্ট ডাবল ক্লিক করলে চলে আসবে। তারপর ডিএ কি বলছিল, ডিএ বলছিল বেসিকের 10%, তাহলে সমান সমান C7 গুণ 10%, তাহলে এই যে চাপ দিলাম। তারপরে পিএফ কি বলছিল, বেসিকের 10%, সমান সমান C7 গুণ 10%। তারপরে বিএফ কি বলছিল, বিএফ মানে হচ্ছে বিএফ ফিক্সড বলছিল, দেখেন ৬৭ টাকা সবার জন্য ফিক্সড, তাহলে যেহেতু ফিক্সড বলছে এখানে সমান সমান ৬৭ দিয়ে দেবেন, শেষ। এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। এলআই কি বলছিল, এলআই বলছিল ফিক্সড সবার জন্য ১৫০০ টাকা, তাহলে এলআইতে আমি সমান সমান ১৫০০ দিলাম, এই ডাবল ক্লিক করলাম। এরপর কি বলছে, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে দেখেন কি শর্ত দিয়েছে, ইনকাম ট্যাক্সে বলছে টাকা ৬০০ ইফ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল টু ১৫,০০০, একটা শর্ত। ২ নম্বর হচ্ছে টাকা ৪০০ ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ৯,০০০, আর ৩ নম্বর শর্ত আদারওয়াইজ 0। অর্থাৎ আমার এই ফর্মুলার কন্ডিশনটা পড়ে আমি বুঝলাম কি, আমাকে 3টা শর্ত অ্যাপ্লাই করতে হবে। প্রথম শর্ত, যদি বেসিক ১৫,০০০-এর বেশি বা সমান হয় তার জন্য আইটি হবে ৬০০ টাকা। দ্বিতীয় শর্ত কি, যদি বেসিক বড় হয় অথবা সমান হয় ৯,০০০-এর, তার জন্য ৪০০ টাকা। আর এই 2 শর্তের বাইরে যারা থাকবে তারা 0। তা আমরা জানি এক্সেলে সবসময় বড় থেকে আগে ভ্যালুগুলো লিখতে হয়।
তো আমরা যেহেতু 600টা বড়, তাহলে বড়টা আগে লিখব। তাহলে এখানে সেম শর্ত, যেহেতু একের অধিক শর্ত আছে, ইফ ব্যবহার করতে হবে, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু বেসিক, যদি বেসিক হচ্ছে আমার C7, যদি কি বলছে বড় হয় বা সমান হয় কত থেকে 15,000, 1 2 3, এটা হচ্ছে প্রশ্ন করলাম। এখন উত্তর দেবা কি? উত্তর দিবা 600। শেষ, একটা শর্ত শেষ। কমা দিয়ে দ্বিতীয় শর্ত যোগ করার আগে ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, C7 বেসিক যদি বড় হয় বা সমান হয় 9,000, এটা হচ্ছে প্রশ্ন করা শেষ, কমা উত্তর আসবে 400। এই দুইটা শর্ত শেষ, কমা আরেকটা শর্ত ছিল কি আদারওয়াইজ জিরো। যেহেতু দুইটা শর্ত কভার করার পরে বাকি যা হবে সব জিরো, এই জন্য আমি এখানে আর কোনো ইফ টিপ না দিয়ে শুধু জিরো দিয়ে দিলাম। দুইটা ইফ দিছি, দুইটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার দিলাম, ফর্মুলা চলে আসছে। এখন আমি টান দিলাম, দেখেন আমার এর বেসিক 8,500, তো 9,000-এর নিচে বেসিক আসছে জিরো। আমার এর বেসিক 9,000, এর জন্য বেসিক আইটি আসছে 400। তার মানে আমি 100% শিওর আমার ফর্মুলা কাজ করছে। এরপর আসেন টোটাল স্যালারি কি বলছে, বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস সিএ প্লাস ডিএ, আচ্ছা এইগুলো জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে আমি বেসিক এইচআর এমএ সিএ ডিএ যোগ দিব। তাহলে টোটাল স্যালারি দেখলাম সমান সমান বেসিক যোগ এইচআর যোগ এমএ যোগ সিএ, এগুলোই তো বলছি তাই না, বেসিক এইচআর এমএ সিএ ডিএ যোগ যোগ ডিএ, ইন্টার দিলাম। যখন দেখবেন একটা এক্সেল সেল এরকম হ্যাশ হ্যাশ আসতেছে, মনে করবেন ভ্যালু বেশি লম্বা হয়ে গেছে, ধরতেছে না, তাই এরকম আসতেছে, তখন কি করবেন ঘরটা জাস্ট একটু টেনে বড় করে দিবেন, শেষ। কারণ আমার এখানে ফর্মুলা শেষ, সবগুলো ফর্মুলা যোগ হয়ে গেল। এরপর কি বলছে টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশন এখানে কি হবে, পিএফ যোগ বিএফ যোগ এলআই যোগ আইটি। তাহলে আমরা এখানে সমান সমান পিএফ যোগ বিএফ যোগ এলআই যোগ আইটি, ইন্টার দিলাম। আমি জাস্ট এখানে টান দিবেন, চলে যাবে। নেট স্যালারি কি বলছে, নেট স্যালারি হচ্ছে টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন। তাহলে আমরা নেট স্যালারিতে সমান দিলাম টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, ইন্টার দিলাম। এই যে ঘর ছোট হয়ে গেছে বিদায় হাসার, ঘরটা বড় করে দিলাম, এইখানে এই টান দিলাম, লিখে গেল টোটাল বের হয়ে গেল, এই যে টান দিলাম। তাহলে নেট স্যালারি বেড়ে গেল। এখন আমার আর দুইটা কাজ আছে, কি ম্যাক্সিমাম মিনিমাম। এখানে কি বলছে ক্যালকুলেট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি এগেইনস্ট নেট স্যালারি, অর্থাৎ নেট স্যালারির উপর বেস করে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে। তাহলে আমি এখন ম্যাক্সিমামের ঘরে গেলাম, সমান সমান ম্যাক্সিমাম সূত্র আমরা জানি এম এ এক্স ফার্স্ট ব্র্যাকেট নেট স্যালারির প্রথম সেল ইস টু নেট স্যালারি শেষ সেল। প্রথম সেল হচ্ছে আমার N7 আর শেষ সেল হচ্ছে N16, ব্র্যাকেট শেষ, ইন্টার। ম্যাক্সিমাম কি সমান সমান এম এ এক্স ফার্স্ট ব্র্যাকেট নেট স্যালারির প্রথম সেলকে N7 ইস টু N16, ব্র্যাকেট শেষ, ইন্টার। মিনিমামও বেড়ে গেল, ম্যাক্সিমামও বেড়ে গেল, সরি আমি এখানে মিনিমাম দিতে হবে এম আই এন। এখন দেখেন মিনিমাম ম্যাক্সিমাম পরে আর টান দেওয়ার প্রয়োজন নাই, কারণ মিনিমাম ম্যাক্সিমাম তো একটাই ভ্যালু হবে, সবার ভিতরে বের করে ভ্যালু হবে এইটা। এই জন্য আমার দেখেন জব শিটের ডেমোতে আমার কি ছিল, সবগুলো ঘর একসাথে মার্জ করা ছিল। তাহলে আমি কি করবো, এখন সবগুলো ঘর একসাথে সিলেক্ট করবো, মার্জ অন সেন্টার। লেখাটা যেহেতু মাঝ বরাবর আছে, এই জন্য অ্যালাইনমেন্ট আমি দুইটাই মিডিল করে দিলাম, মিডিল। এটাও সেম সিলেক্ট করব, মার্জ অন সেন্টার, এই মিডিল করে দিলাম, সেভ দিলাম। ডিডাকশনের ঘরটা একটু বড় হবে। তাহলে এখন আমি কি বুঝলাম, যে আমার ফর্মুলা দ্বারা আমার শীটটা ফুল রেডি। এরপরে আমাকে কি বলছে দেখেন, জব শিটে আরেকটা জিনিস বলছিল, সেটা হচ্ছে ইনসার্ট কলাম ইফ নিডেড। অর্থাৎ আপনাকে যদি কখনো প্রয়োজন হয় এই কাজ করতে, যে আমার একটা কলাম দরকার, চাইলে আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। কলাম কীভাবে বাড়ায়, মনে করেন আপনি
এই এল আই আর আইটি এর মাঝখানে একটা কলাম বাড়াবেন, অর্থাৎ জে আর কে এর মাঝে একটা কলাম বাড়াবেন। তাহলে যেটার আগে কলাম বাড়াবেন ওই কলামটা সিলেক্ট করবেন এইভাবে পুরোটাই, অর্থাৎ যখন এরকম তীর আসবে তখন ক্লিক করবেন, সিলেক্ট করবেন, মাউসের ডান পাশে ক্লিক, ইনসার্ট, ওর আগে একটা কলাম বেড়ে যাবে। এখন আপনার মনে করেন যে না কলাম বাড়াবো না, কলাম ডিলিট করবো, কিভাবে? যে কলামটা ডিলিট করবেন ওই কলামটা এই বরাবর সিলেক্ট করবেন, ডান পাশে ক্লিক, ডিলিট। এটা আমরা কলাম বাড়ানো কমানো শিখছি। এরপরে আরেকটা বলছে দেখেন, ইউজিং পাই চার্ট বেজ অন টোটাল স্যালারি, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। এখন আমরা যেটা করব, একটা পাই চার্ট তৈরি করতে হবে, কার উপরে বেস করে? টোটাল স্যালারি, টোটাল ডিডাকশন, নেট স্যালারি, এই তিনটা ঘরের উপরে বেস করে। তো এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে নিচে আরেকটা আমরা ঘর নিতে পারি, যেমন এইখানে আমরা লিখতে পারি, মনে করেন যে টোটাল স্যালারি, এখানে আমরা লিখলাম সাপোজ টিওটিএল টোটাল, অথবা এখান থেকে আমি আপাতত কপি করে এনে বসাই দিচ্ছি, টোটাল স্যালারি, টোটাল ডিডাকশন আর নেট স্যালারি, এই তিনটা আমি এখানে বসালাম। যেহেতু এই তিনটা এক লাইনে আছে, আমি কি করলাম, এইটা এক লাইনে করে দিলাম, এখানে এই যে র্যাপ টেক্সট করে এক লাইনে করে দিলাম, অ্যালাইনমেন্ট সাইডে করে নিলাম। এখন দেখেন এই ঘরটা যেহেতু আমার বড় আসছে, তাহলে এটার আমি বর্ডার দিয়ে দিতে পারি, ওই অল বর্ডার দিলাম। এখন আমি চাচ্ছি কি, টোটাল স্যালারিটা বের করতে। টোটাল স্যালারির যোগফলটা এখানে আনবো, তাহলে সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে টোটালের ঘর কে, এইটা ইস টু এটা, ব্র্যাকেট শেষ। সেম ভাবে টোটাল ডিডাকশনটা আমার বের করতে হবে, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, টোটাল ডিডাকশন, এই তিনটা। তারপরে সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট নেট স্যালারি, এই যে নেট স্যালারি ব্র্যাকেট শেষ, এটা আমি বের করে নিলাম, টোটাল স্যালারি, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। এই এখন আমাকে এইটার উপর বেস করে একটা চার্ট বানাইতে হচ্ছে, আমি একটা বড় বড় এটা লিখে দেবো, এটার উপর বেস করে কি বলছে, একটা চার্ট বানাইতে বলছে। কি চার্ট? পাই চার্ট। একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে চার্ট করতে হলে আপনাকে এই দুইটা সেলের ভ্যালু সিলেক্ট করতে হবে। তাহলে আমি কি করলাম, এই পুরা সেল দুইটা সিলেক্ট করলাম। এখন দেখেন চার্ট নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ওই দুইটা সেল সিলেক্ট করতে হবে যে দুইটা সেলের ভিতরে চার্ট করতে চাচ্ছেন। কারণ আমি দেখেন এই পুরা লাইনটা কন্ট্রোল চেপে ধরে এই পুরা লাইনটা, এই দুইটা কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম, তারপর রিকমান্ড চার্ট, অল চার্ট, পাই চার্ট, যে কোনো একটা পাই চার্ট সিলেক্ট করবেন, ওকে দিবেন, চার্ট হয়ে গেল। চাইলে আপনি এই বক্সটা ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা মনে করেন ছোট করে এই চার্টটা ধরে ছোট করে এই বরাবর বসাই দিলাম, যাতে আমার একটা পেজের ভিতরে আসে। এই যে একটু ছোট করে এই যে আমি ছোট করে নিয়ে আসলাম, এই যে আমার এক পেজের ভিতরে ধরানোর সুবিধা। এই যে আমার চার্ট দেওয়া শেষ। এখন যেটা বলছে, আর এখানে কি বলছে, আর কিছু বলে নাই। তাহলে আমি এইটার উপর বেস করে চার্ট বানানো শেষ, আমার জব স্যাম্পলের মধ্যে আছে। এখন দেখেন আমাকে প্রিভিউ করে দেখতে বলছে, আমাকে বলছিল ওই যে কিসে বলছিল, স্টেপে আমার কিছু কাজ বাকি ছিল, যেমন এইখানে বলছিল প্রিন্ট দ্য ডাটা শিট ইউজিং প্রিন্ট অন বোথ অপশন, আর একটা বলছিল সেভ দ্য ডাটা শিট ইন বোথ ডিফল্ট অ্যান্ড পিডিএফ। এই দুইটা কাজ বাকি আছে। এই দুইটা কাজ কি, ডিফল্টকে আমি যেটা করছি এক্সেলে এটাই এসছে আমার ডিফল্ট ফরম্যাট, শুধুমাত্র পিডিএফটা বাকি আছে। তার আগে আমাকে এই পুরো কাজটা এক পেজে ধরাতে হবে। এক পেজে যদি না ধরে সেক্ষেত্রে আমার এখানে দেখেন এই পেজ লেআউট ভিউতে গেলাম, আমার একটা অংশ আরেক পেজে চলে গেছে, আরেকটা অংশ এই পেজে, অর্থাৎ ফুল পেজ বলতে আমার এখানে এটা বোঝাইছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পেজ সেটআপে যে কমা দিতে পারি দুই সাইডে। পেজ লেআউটে যাব, পেজ সেটআপ ওপেন করব, মার্জিনে যে লেফটে দিব 45, 0.45, রাইটে 0.45, ওকে দিয়ে দেখি ধরে কিনা। এখনো ধরে না, এই দাগ যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ ধরবে না। তাহলে এখান থেকে যে আমি চাইলে
এই অ্যাডজাস্ট টু এইখানে আমি 90% করে দিলাম, ওকে। তাও থাকে। আবার পেজ সেটআপে গেলাম, এখানে 85% করে দিলাম, তাও ধরে নাই। চাইলে আমি এই ঘরগুলো একটু ছোট করে দিতে পারি, এখানে একটু ছোট করে দিতে পারি। আর কোনটা কোনটা ছোট করা যায়, এই ম্যাক্সিমাম মিনিমাম আরো ছোট করা যায়। সরি, ছোট করলে আবার বোঝা যায়। তাহলে আমি এখান থেকে যে পার্সেন্টেজটা আরো কমাই দিতে পারি, 80% করে দিই। এখন দেখেন আমার এটা এক পেজে হয়েছে। এক পেজ হয়েছে কিনা বুঝবেন কেমনে, এখান থেকে প্রিন্ট লেআউটে যায় দেখবেন, যাওয়ার পরে দেখবেন ফুলটা এক পেজে আসছে। অথবা এইখান থেকে পেজ লেআউটে যাবেন, পেজ সেটআপ ওপেন করে এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেখতে পারেন। এই যে জিনিসটা দেখেন ফুলটা আমার এক পেজে ধরে আসছে। তা আমি চাইলে এই চার্টটা আরো নিচে নামাই দিতে পারি, এই ঘরটা বাড়ায় জাস্ট এটারে নিচে বসাই দিলাম। এই এখন চাইলে চার্টটাকে আমি আরো বড় করে দেখাতে পারি। এই ঘরগুলো যদি আমি টেনে বড় করে দিই তাহলে এক লাইন হয়ে যেতে পারে। এগুলো জাস্ট আপনি চাইলে এক লাইনে দাঁড়াতে পারেন, এটা কোনো ইস্যু। টাইটেল, চার্টের যদি কোনো টাইটেল দিতে চান দিতে পারেন। এখানে এটা এডিট করে পাই চার্ট লিখে দিলাম, যেহেতু আমার জবশিটে বলে নাই কোনো চার্টের টাইটেল দিতে, তো এখানে আমি পাই চার্ট লিখে দিলাম, এই পাই চার্ট। তো এখন কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ করে দেখতে পারি যে আমার ফুল জিনিসটা এক পেজে ধরে গেছে। এইখানে আমার এই দাগটা পরের পেজে চলে গেছে, এই জন্য এখানে উদ্দেশ্য করতেছে। এখন দেখেন আমার ফুল কাজটা এক পেজে হয়ে গেছে। উপরে আমার পেজ নাম্বার আছে, এই যে পেজ নাম্বার আছে, সব লেখা ঠিকঠাক আছে। নিচে আমার ডেট আছে, এই যে ডেট দেখেন, নিচে আমার ডেট আছে। যখন এরকম ফুল এক পেজে হয়ে যাবে তখন আপনার কাজ মোটামুটি শেষ। এখন জাস্ট ফাইলটা সেভ দিতে হবে কিসে, দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে পিডিএফ। পিডিএফ সেভ করবেন কীভাবে, ফাইলে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন, এরপরে এখান থেকে দেখেন সেভ অ্যাজ টাইপ। এক্সেল ওয়ার্কশিট তো আছেই অলরেডি, এখন আরেকটা সেভ দিব পিডিএফ। সেভ অ্যাজ টাইপে ক্লিক করে এই যে পিডিএফ চেনাই দিবেন, দিয়ে ওই যে ডেস্কটপ আমার নাম রোল দিয়ে যে ফোল্ডার করা, ওই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা সেভ দিবেন, সেভ হয়ে গেল। এখন আমি আমার ওই ফোল্ডারে যে চেক করে দেখি যে আসলে সেভ হয়েছে কিনা। ডেস্কটপে গেলাম, আমার নাম রোলে গেলাম, যাওয়ার পরে এই ফাইলটা আমি ওপেন করলাম। এখন দেখেন এই যে আমার ফাইলটা পিডিএফ হিসেবে সেভ হয়েছে এবং আমার পুরো কাজটা এই কমপ্লিট। এইটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তার মানে কি আপনার কাজ শেষ। এখন আপনি অ্যাসেসরকে কাজটা দেখাইতে পারেন। এখন আমি দেখে আসছি আমার জব শিটার, যখন আপনার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সাবমিট করার আগে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার কাজটা ভালোভাবে কনফার্ম হয়ে চেক করে তারপরে সাবমিট করবেন। তা আমি এখন যদি দেখি আমারটা আসলে ঠিকঠাক আছে কিনা, তাহলে এখান থেকে এখানে আমি প্রথম থেকে পড়ে আসি। আমি ফোল্ডার করছি, ফাইল নেম দিছি, পেজ সেটআপ ঠিক করছি, পেজ সাইজ ঠিক করছি, তারপর ফর্মুলা ইউজ করছি, তারপরে ফাইল সেভ করছি, ডাটা শিট দুইটা বোথ আর পিডিএফ আর ডিফল্টে করছি, প্রিন্ট ডাটা শিট, প্রিন্টটা বাকি আছে, সাবমিট ট্রান্সফার সাবমিট করা। তাহলে এখন শুধু প্রিন্টটা কীভাবে দিতে হয় দেখেন। প্রিন্ট দিবেন হচ্ছে আপনি ফাইলটা ওপেন করবেন, কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে এখানে প্রিন্ট প্রিভিউ চলে আসবে আপনার সামনে। অর্থাৎ আপনি এখন প্রিন্ট দিলে বাস্তবে যেটা দেখছেন এখানে ভিউতে প্রিন্ট করার পরেও সেম আসবে। তো আমার প্রিন্ট প্রিভিউ দেখে সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে বলছিল এখানে একটা জিনিস, প্রিন্ট দ্য ডাটা শিট ইউজিং দ্য প্রিন্ট অন বোথ সাইড অপশন ফ্রম দ্য সেটিং। তো বোথ সাইডটা জাস্ট এখানে আপনি দেখেন প্রিন্ট করবেন, এখান থেকে কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনাকে আগে প্রিন্টার সেট করতে হবে। অবশ্যই আপনার ওই প্রিন্টারে বোথ সাইড প্রিন্ট করার ক্যাপাসিটি আছে কিনা, তা নাহলে কিন্তু বোথ সাইড শো করবে না। তো আমার এই প্রিন্টারতে বোথ সাইড দেওয়া যায় এইচপি লেজারতে, আমি আমার এই প্রিন্টারটা সিলেক্ট করলাম। করার পরে এইখানে দেখেন একটা অপশান আছে প্রিন্ট অন সাইড, এখানে ক্লিক করলে প্রিন্ট অন সাইড, প্রিন্ট বোথ সাইড।
তো আমি এখান থেকে প্রিন্ট বোথ সাইড চিনাই দেবো, দেওয়ার পরে এখান থেকে প্রিন্ট দেবো, দিলে জাস্ট প্রিন্টে ক্লিক করব। এই যে প্রিন্টে ক্লিক করলাম, ও এখন অটোমেটিক আমার প্রিন্টার অন থাকলে, ঠিকঠাক থাকলে ও প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের জব 2 একটা কাজ, যেটা জব 3-তে থাকবে। স্পেসিফিকেশন শিট অনুযায়ী, ডেমো অনুযায়ী আমাকে করতে হবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে কাজটা করবেন। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট কাজটা মেলানো। যখন দেখবেন না কাজটা পয়েন্ট টু পয়েন্ট মেলানো আছে, ইভেন সবসময় মনে রাখবেন আপনি কাজ করার সময় স্পেসিফিকেশন শিটে টিক মেরে মেরে কাজ করা, তাহলে কোনো মিসিং হওয়ার সুযোগ থাকবে না। যেমন দেখেন, আমি যদি এখানে কাজ করার সময় প্রত্যেকটা পয়েন্ট টিক মেরে মেরে কাজ করি, তাহলে কোনোটা বাদ থাকছে কিনা আমি সহজেই বোঝা যায়। এখানে প্রত্যেকটা স্পেসিফিকেশন, যেমন আমি এটা যখন শেষ করব টিক মারবো, 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 এইভাবে প্রত্যেকটা পয়েন্ট যখন শেষ করব তখন আমি টিক মেরে মেরে কাজ করব। এটা যখন শেষ করবো টিক মারবো, তাহলে যদি কোনোটা টিক মারা বাকি থাকে তাহলে মনে করবো এই কাজটা হয় নাই, তাহলে ওইটা করার সুযোগ পাবেন। কিন্তু টিক যদি না মানেন তাহলে কিন্তু আপনার কোনো একটা পয়েন্ট বাকি থেকে যাবে, আর একবার সাবমিট করলে তখন কিন্তু আপনার ওইটা রিভিউ করার সুযোগ পাবেন না। তো সবাই সুন্দর মতো এটা করার চেষ্টা করবেন, বুঝে বুঝে করবেন, আশা করি পারবেন। আর না পারলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।